নমস্কার। 2025 থেকে 32 দেখবেন জ্যোতিষ ভবিষ্যৎবাণী অনুযায়ী ধ্বংসের শুরু। 32 সালের পরে নতুন একটা পৃথিবীর সামনে পড়বে। যারা প্রত্যক্ষদর্শী তারা বিশ্বাসও করতে নাকি পারবে না যে তার আগের পিরিয়ডে পৃথিবীটাকে এরকম দেখতে ছিল। জ্যোতিষ তো জ্যোতিষের কথা বলল, তারা দেখাচ্ছে গ্রহের এমন অবস্থান, বৃহস্পতির অতিচারী, তারা তাদের দৃষ্টিভঙ্গি নিয়ে বুঝিয়েছে। বিজ্ঞানও কিন্তু এবার ভাই একই কথা বলছে। বিজ্ঞানও বলছে পৃথিবী কিন্তু তার ভারসাম্য হারিয়েছে। খুব চিন্তার ব্যাপার। আপনি আপনার দৃষ্টিভঙ্গি দিয়ে বলছেন যে এই জিনিসটা ঘটতে চলেছে, এখানে গ্রহ নক্ষত্র, বিজ্ঞান ওইসব দেখে না। বিজ্ঞান দেখছে এই যে গ্লোবাল অ্যাটমসফিয়ার, যেটা গ্লোবাল ওয়ার্মিং বলুন বা গ্লোবাল ডিসব্যালেন্স বলুন, তার যে ক্যালকুলেশন সেগুলো করে কিন্তু তাদেরও চক্ষু কপালে উঠে গেছে। কিছুদিন আগেই দেখলাম যে মেরু প্রদেশে, যেখানে সবসময় আইসের থাকে, ফরমেশন থাকে, এই গ্রিনল্যান্ড এইসব জায়গাগুলো, সেখান থেকে কিন্তু বরফ অলরেডি গলা শুরু হয়ে গেছে। এই বরফ গলা হয়তো ভাববে যে ওখানে বরফ গলছে তো আমাদের কি হলো। সমুদ্র স্তরের যে জল তার কিন্তু লেয়ার বেড়ে যাবে। কেন, ভগবান যখন পৃথিবী সৃষ্টি করেছিলেন তখন একটা জলের ব্যালেন্স, একটা মাটির ব্যালেন্স, একটা বরফের ব্যালেন্স, একটা বায়ুর ব্যালেন্স, একটা হাওয়ার ব্যালেন্স, এগুলো করা হয়েছিল। আজকের দিনে মানুষ কিন্তু এই এই যে সৃষ্টিকে সম্পূর্ণ ডিসব্যালেন্স করে ফেলেছে, সম্পূর্ণ ডিসব্যালেন্স করে ফেলেছে। তারপরে মানুষের জীবনে সুখ ভোগ বিলাস এমন একটা জায়গায় পড়ে গেছে, এসি ছাড়া কেউ থাকতে পারে না। আপনি একবারও ভেবেছেন যে এই 40 ডিগ্রি 42 ডিগ্রি সাধারণ যে টেম্পারেচার গরমে থাকে 45 ডিগ্রি পর্যন্ত, তারপরে যখন দুপুরবেলা আপনি সুখ নিদ্রা যান অথচ এসি চালিয়ে, যারা অফিস কাছারি করেন তাদের কিছু করার নেই। তারা একবারও ভেবেছেন যে কতটা করে গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণ হচ্ছে সেই এসির যে আউটলেটের যে হাওয়াগুলো। আপনি নিজে পারবেন 5 মিনিট এসির আউটলেটের সামনে বসতে, যেখানে দেখবেন আপনার এসির যে আউটলেট সেখানে যখন ফ্যানটা তার গরম হাওয়াটাকে এক্সট্রাক্ট করে বাইরে ফেলে, আপনি 5 মিনিট বসতে পারবেন? পারবেন না। পৃথিবীতে কিন্তু সেই হাওয়াগুলো, গরম হাওয়াগুলো এই গরম পরিবেশের সঙ্গে যুক্ত হয়ে আরও পরিবেশকে জটিল করছে। অতঃপর পুকুর, যেখানে জলাশয়, বলেছিলাম যে জলেরও একটা ব্যালেন্স ছিল, সেই জলাশয় বুঝিয়ে আজ বহুতল। গাছকে কেটে ফেলা হচ্ছে। দিন আগে শুনলাম ব্যাঙ্গালোরে এরকম কেউ যদি একটি গাছ কাটার চেষ্টা করে তাকে 2টি গাছ লাগাতে হবে এবং তার রক্ষণাবেক্ষণে, কেন সে যাতে বড় হয়। আর আমাদের এখানে ঘচাঘচ ঘচাঘচ গাছের বলি দেওয়া হচ্ছে। একবারও ভেবেছেন যে এর পরিণাম কি? যে যার নিজের চিন্তা শুধু করে যাচ্ছে। আরে আমার একটুখানি এসি না হলে ঘুম হয় না, বাচ্চা ঘুমাতে পারে না। বাচ্চাকে এরকম অভ্যেস করিয়েছেন কেন? কেন অভ্যেস করিয়েছেন? যে ছোটবেলা থেকেই এসির হাওয়াটা তাকে খাইয়ে কেন অভ্যেস করেছেন? দোষ তো আপনার। পৃথিবী নিজেও একটা গ্রহ, সে যখন সাফার করে তার বন্ধু গ্রহরা তারা সমস্ত কিন্তু সেই ব্যথায় কষ্ট পায়। অতএব যারা মনে করুন এই জিনিস করে ফেলেছেন, আজ আর ভাই ফেরত আসার সম্ভাবনা নেই। যে সমস্যার সামনে মানব জাতি এবং আমাদের এই পৃথিবী মা যে জায়গাতে পড়তে চলেছে, কেন এখন সে চাইছে ঝাড়া দিয়ে এগুলোকে ফেলে দিতে। যে আমার গায়ে অনেক কষ্ট, আমার শরীরের ভেতরে প্রচুর কষ্ট, আমার শরীরের অভ্যন্তরে প্রচুর কষ্ট। কারণ হচ্ছে মূল সমস্যার জটটা তৈরি হচ্ছে জল। দেখবেন সমুদ্রের নিচে যেসব মাছ থাকে তারা অবিলম্বে দেখবেন যে তারা কিন্তু পাড়ে উঠে এসছে। আমার কথা মিলিয়ে নেবেন, তারা থাকতে পারবে না। কেন, অলরেডি সমুদ্রের তলায় একটা কম্পন শুরু হয়ে গেছে অলরেডি। এবং সেটা কিন্তু ভারত, পাকিস্তান, বাংলাদেশ, আমেরিকায় তো নয়, সমুদ্রের তলদেশে অলরেডি কিন্তু একটা কম্পন যোগ শুরু হয়ে গেছে। এবং এই সময় যে ধরনের মহাকম্পন আসতে চলেছে তার যদি অ্যাটমিক পাওয়ার ক্যালকুলেশন করেন 300 থেকে 350 অ্যাটম পাওয়ার হতে পারে। যেটা আমরা এই মায়ানমারে দেখলাম, যে কম্পনের যোগটা এত তীব্র, 350 অ্যাটম পাওয়ার।
তার মানে একটা অ্যাটমে একটা দেশ ধ্বংস হয়ে যায়, দেশের বেশ অংশ, 350 অ্যাটমিক পাওয়ার। সেই অবস্থায় পৃথিবীর কিন্তু ভূগর্ভস্থ মানে লেয়ার সে কোন সময় এক্সপ্লোর করবে, এবং সঙ্গে মানে জলের প্রেসারে দেখবেন হয়তো ভূমি ফাটিয়ে দিয়ে সে বেরিয়ে আসবে। এবং এই ধরনের দেখবেন প্রবলেম কোথায় হবে না হবে কেউ বুঝবে না, এবং এগুলোর সমস্যা মূলত দেখবেন ওই রাতের দিকে তৈরি হবে। সমুদ্রের স্তরে দেখবেন সুনামি টাইপের, যেগুলো হঠাৎ করে দেখবেন জলস্তর বেড়ে গিয়ে দুমদাম করে একটা পর্যটক কেন্দ্রকেই বাঁচিয়ে দিল। যারা গঙ্গায় স্নান করেন তারা সতর্ক হয়ে যান যে কিছুদিন অন্তত গঙ্গা স্নানটা বন্ধ রাখুন, একটু পা ডুবিয়ে মাথায় জল ঠেকিয়ে চলে আসুন। আপনি কল্পনাও করতে পারবেন না, যদি কপাল মন্দ থাকে, কি ধরনের স্রোত এসে আপনাকে কোথায় নিয়ে চলে যাবে আপনি জানেন না। আজকের দিনে অন্তত জলকে সমীহ করে চলার চেষ্টা করুন। অতএব বি কেয়ারফুল। যারা অসৎ পথে আছেন, অধর্মের পথে আছেন, বড় বড় কথা বলেন, আপনারা বুঝে যাবেন ভাই, আপনাদের আর নতুন করে বলার কিছু নেই, সব বুঝে যাবেন। কিছুদিন অপেক্ষা করুন। মুশকিলটা কি জানেন, যে আপনাদের শাস্তি দিতে গিয়ে সাধারণ মানুষও ডুববে। কেন, যখন এই ধরনের প্রভাব আসবে তখন কিন্তু শুধু আপনি একা ভোগ করবেন না, আপনার সাথে সাথে যে অপরাধও করলো না সেও চলে যাবে। বি ভেরি কেয়ারফুল। এই সময় একটু মানুষের মানে মেজাজকে সংযত রাখা, একটু ব্যবহারকে সংযত রাখা, যতটা সম্ভব ঈশ্বর ভোলেনাথের হাতে ছেড়ে দেওয়া। কারণ আর কিন্তু মানব জাতির আর গতি নেই। আমরা শনি 7.5 ঢাইয়া এসব নিয়ে কাউকে বিভ্রান্ত করি না। আজকে ওপেনলি বলে যাচ্ছি, কোনো 7.5 ঢাইয়া মানব জীবনে কোনো প্রভাব নেই, কোনো সাইন্টিফিক কজ নেই। আমরা বিভিন্ন সাইন্টিফিক অ্যানালিসিস করে দেখেছি যে শনির ট্রানজিট চলাকালীন এই যে মানুষের উপর এত কষ্টের প্রভাব বলা হয়, সেটাকে আদৌ সত্যি সায়েন্সের কোনো ব্যাখ্যা খুঁজে পাইনি। অতএব আমরা শনি 7.5 ঢাইয়া নিয়ে কাউকে আতঙ্কিত করি না, কারণ শনি 7.5 আর ঢাইয়ার বৈজ্ঞানিকভাবে কোনো কারণ নেই মানুষের উপরে বিভ্রান্তি তৈরি করা। কারণ আপনাকে যখন লোকে ভয় পাওয়াবে, ভয় কখন আপনি পান, যখন আপনার চন্দ্র দূষিত হয়, যখন আপনার মাইন্ড এফেক্টেড হয়, তখন আপনি মনে করেন ওরে বাবা আমার তো ডাইয়া চলছে, আমার তো 7.5 চলছে, এবং আপনাকে কিন্তু এই ভয়টা প্রদর্শন করবে কিছু অ্যাস্ট্রোলজার। এর কোনো বৈজ্ঞানিক কারণ নেই, শুধুমাত্র শনির ট্রানজিটের সময় মানুষের সর্বনাশ হবে, আর বাকি গ্রহগুলোর ট্রানজিটের সময় আপনি ঠ্যাঙের উপর ঠ্যাং তুলে খাবেন, এর কোনো সাইন্টিফিক্যাল মানে কজ আমরা খুঁজে পাইনি। অতএব আমরা যারা এটা মানতে চাইছেন তাদের ব্যাপার। 7.5 ঢাইয়াতে আপনি কি করবেন, একটু আধ্যাত্মিক থাকুন, একটু শনিদেবের বস্তু যদি মনে করেন আপনি দান করুন, একটু লোক ঠকানো যদি অভ্যেস থাকে সেটা থেকে বিরত থাকুন। যদি 7টা প্ল্যানেট প্রত্যেকেই তো ট্রানজিট করছে, শুধুমাত্র এই শনির ট্রানজিটকে এত গুরুত্ব কেন? শনির থেকে তো কয়েক গুণ শক্তিধর বৃহস্পতি। তো বৃহস্পতির ট্রানজিটের সময় আপনার কি গালে হাত দিয়ে বসেন, আরে বাবা আমার তো বৃহস্পতির গোচর চলছে, আমার কি হবে? এই ধরনের জিনিসগুলোতে আমরা ঠিক বিশ্বাস করতে পারছি না। আমরা জ্যোতিষ করি, কিন্তু জ্যোতিষের কিছু জিনিস আছে আজও কিন্তু বড় বিগ কোশ্চেন মার্ক, এবং এগুলো এত বড় কোশ্চেন মার্ক, এগুলো বলতে গেলে তখন বলবে আপনি তাহলে জ্যোতিষ করেন কেন? কিন্তু আমরা তো বিজ্ঞান ভিত্তিক জ্যোতিষ নিয়ে আছি, জ্যোতিষের শাস্ত্র, কিন্তু তার বৈজ্ঞানিক কোরিলেশন না করে আমরা কথা বলি না। পৃথিবী কিন্তু আজকে সত্যি সত্যি হাত পা ঝাড়া দিয়ে উঠতে চাইছে যে আমাকে বাঁচাও। সে এখন নিজে বাঁচতে গিয়ে কিছু তো ধ্বংস করবে। মহাপ্রলয় যে জায়গাগুলোতে আসবে সেগুলো বিশেষ করে পাশ্চাত্য দেশের ওপর, আবার বলছি মারাত্মক। ভারতেরও কিছু অংশ যেগুলো সমুদ্রবর্তী এলাকা, তার মধ্যে তো ভাই আমরাও আছি। ঈশ্বর ভোলেনাথের হাতে ছেড়ে দেবেন, নিজের কর্ম নিয়ে থাকবেন। আপনার উপরে কিছু সংকট আসলেও আপনি ভেসে যাবেন না, এটুকু বলে রাখলাম। আবার বলছি, শিব শক্তিকে ধারণ করে চলবেন, শিব শক্তিকে মান্যতা দিয়ে চলবেন, আর পিতা মাতা গুরু আর পত্নী বা পতি তাদেরকে যথাসাধ্য সম্মান দেবেন, সন্তানদের খেয়াল করবেন, নিজের জীবনকে সংযত রাখবেন এবং সৎ পথে চলবেন। নমস্কার, সবাই ভালো থাকুন। ওম নমঃ শিবায়।